পারিস। কাজ শেষ হলে আরো 100 পাবি। 100 নাও, আরো 200 পাবি যদি তুই। ঠিক আছে, তাহলে আমি চললাম। মুখ বেঁধে নিয়ে কিন্তু দরকার হবে না। যদি চিৎকার একটা পরে ঠান্ডা করে দেবো। আর লোকজন যদি বাধা দেয়, এই বাকের আন্ডারের সামনে কেউ এর মধ্যে সাহস পাবে না। আচ্ছা, তাহলে ওকে নিয়ে তুই আপনার বাগান বাড়িতে পৌঁছে দেবো। ঠিক আছে, আপনার কথা যদি ঠিক থাকে তাহলে আমার কথাও ঠিক থাকবে। আচ্ছা, তাহলে যাও, ঢুকাও পরে থাকি আমার খাবারটা। কাজ হাসিল করা চাই। ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে দেখুন না, এই ফাঁকা লাঠি আমি চলো আমরা আড়ালে থেকে দেখি আমার বহুদিনের স্বপ্নেও যদি সফল হয়। মা গো, একে তোমার মনুষ্য তাতে গায়ে ধুমের গন্ধ থাকতে না দিন। তোর এই অদম ভক্তকে তুই দেখিস মা। চরণ ধুলি সারা চাই না কিছু আমি। চরণ ধুলি সারা চাই না কিছু আমি। দেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি সারা চাই না কিছু আমি। দেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমারই করুণা রাখি। স্বপ্নেও শুনি যেন তোমারই মোহন বাসি। যেদিকে তাকাই দেখি তোমারই করুণা রাখি। স্বপ্নেও শুনি যেন তোমারই মোহন বাসি। আমরা হুজুরের লোক। এখানে কেন এসেছো? তোমাকে হুজুরের কাছে ধরিয়ে দেওয়ার জন্য। মহিলা মানুষ হয়তো বুঝতে পারছে না, আমি বুঝিয়ে বলছি। হুজুর তোমাকে নিয়ে যেতে বলেছে, তার মনের ইচ্ছা পূরণ হলে আমরা ঠিক এইভাবে এখানে পৌঁছে দেবো। আমাদের না, আমি যাব না। যাবে না। যাবে না। যাব না। এই বেকা লাঠি আর যখন একবার এসে গেছে তখন তোমাকে যেতেই হবে। এই কথা বাড়িয়ে লাভ কি? সহজে যেতে না চায় জোর করে। জোর করে নিয়ে নয়,
বাড়ির পুরনো চাকর বলে এখনো আমি তোকে ক্ষমা করছি। যতদিন বলবো ততদিন বলবো এখান তুমি কেউ থাকতে পারবে না। কথা বলে কিনা গৌতমপুরের সেই বউটাকে নাকি আমি তুলে এনেছি। তাই বলে তুমি ওকে চাকর, তুমি জানো না ভগবান এ বাড়িকে চাকর হলেও এই বাড়িতে ওর কতখানি অধিকার। তাই না? কিন্তু মনে করো এই বাড়িতে থাকতে হলে মাথাটা ঠান্ডা করে রাখতে হবে। আর শুধু ভগবান তো দূরের কথা, বাড়িতে একটা কুকুর একটা ক্লান্ত রক্ত চক্ষু দেখানো চলবে না। এবার থেকে আপনার কথাগুলো আমি পথে পথে ঘুরে বেড়াতে জানিস ভগবান। ছোট রানীর কথা আশ্রয় দিয়ে এখন দেখছি একটা মহাভুল কাজ আমি করে ফেলেছি। বলছি মানে নাচ বলে উদয়পুর রাজকুমার আমার জন্য অপেক্ষা করছে, তাকে তুই এখানে পাঠিয়ে কি কথা বল। ঠিক আছে ঠিক আছে তুই যা। আমার রাজ্য থেকে ঘরের বধূ চুরি করে নিয়ে গেল রাজা নরেন্দ্র নারায়ণ এখনো বেঁচে আছেন না সে মরে গেছে? দুঃখ জানো জানো দেওয়ানজি, রাজা রতিন চৌধুরী মেয়ের সঙ্গে আমি আমার সঙ্গে করে বিয়ের অবস্থানে একবারে পাকাপাকি করি। তাই নাকি? তাহলে তো বেশ করেছেন বেশ করেছেন। হ্যাঁ তোমার তাহলে বিয়ে কোনো মতেই না। আপনি নিজেই যখন মেয়ে দেখে পছন্দ করেছেন তখন হ্যাঁ দেওয়ান মেয়েটাকে দেখে সত্যি সত্যি আমার বড় ভালো লেগেছে জানো, যেন একটা পটে একা ছবি। আর তাছাড়া আমার সঙ্গে সঙ্গে না মানাবে বেশ। কি বলো তুমি? যেমন আমাদের বড় রাজকুমার আমাদের মা লক্ষ্মীও হবে ঠিক তেমনি। তুমি তাহলে প্রাসাদ সবাইকে খবরটা জানিয়ে দাও আগামী শুভ দিনে রাজা রতিন চৌধুরী নিজে আসবে আমার শঙ্করকে আশীর্বাদ করতে। ওই সঙ্গে শঙ্করকে ব্যাপারটা তুমি একটু আপনি কিচ্ছু ভাববেন না, আমি কাছারি বাড়িতে গিয়ে খোকাবাবুকে সব কথা জানিয়ে রাখবো। আজ আনন্দের দিনে শঙ্করের মা যদি বেঁচে থাকতো রাজা বাহাদুর বলতে পারি না, আমি বলতে পারি না জানো দুঃখ তার কথা আমি কিছুতেই ভুলে থাকতে পারি না। মনে করেছিলাম ছোট রানীকে ঘরে আনার পর আমি হয়তো তার কথা বিমানও ভুলে যাবো, কিন্তু তার কথা মনে করে আর চোখের জল ফেলবেন না। কি মনে হয় জানো দেওয়ানজি, মনে হয় সেই জন্য স্মৃতির মালা হয়ে এখনো আমার গলায় দুলছে তার চোখ তার মুখ তার সবকিছু আমি যেন আমার ছেলে শঙ্করের মধ্যে আমি দেখতে পাই। বড় বড় ছবি কেন আপনাদের জান থেকে এতকালের স্মৃতি দুঃখ বলো তো কিসের ইঙ্গিত? রাজা বাহাদুর শোনো দুঃখ আশীর্বাদের দিন যদি পারো ছবিখানায় দুটো চন্দনের ফোঁটা একশোটা ফুলের মালা তার গলায় পরিয়ে দিয়ে ওই স্বর্গের দেবীকে কিছুক্ষণের জন্য এই মর্তের মাটিতে এনে তুমি তাকে বাঁচিয়ে তুলে তুমি তাকে হতভাগে ছেলেটাকে পথে বসিয়ে গেলে এই কবছরের মধ্যে এই সংসারে আর শান্তি ফিরে এলো না। আমার ছেলেটাও হয়েছে ওই ছোট বৌরানীর চক্ষুশূল। হায় ভগবান, ভগবান কি আর বেঁচে আছে? ভগবান অনেকদিন আগে মরে গেছে, মরে ভূত হয়ে গেছে। তুই ঠিকই বলেছিস ভগবান, ভগবান নেই, ভগবান মনে ভূত হয়ে গেছে। তা না হলে এমন শান্তি সংসারে আজ ঝড়ের পূর্বাভাস কেন? কি কথা শোনো? আপনি করছেন না আমি কেন করবো? রাজা বাহাদুর তো নিজে
জামাটা খুলে দেখুন এই কত ভক্তের পদচিহ্ন আঁকা রয়েছে আমার মামার বুকে। ইনি হলেন আমার মা, বুঝলেন? আমার এই গর্ভধারণী মা হচ্ছেন এই মামা ভগবানের একজন পরম ভক্ত। এ হলো মাদল। কথাটা বড্ড লাগলো না কি? তুমি মায়ের সামনে মদ না খেলে যে আমি তোমাদের সামনে আসতে পারি না মাদল, বড্ড ভয় করে। রত্নগর্ভা বললে মাগো, রত্নগর্ভা আমাকে পেটে ধরে না, তুমি একেবারে রত্নগর্ভা হয়ে গেছি। বাবা দীপক, তোমার মতো ছেলে মায়ের সামনে দাঁড়িয়ে এইভাবে মাতলামি করাটা উচিত নয়। দেওয়ান কাকা, বাবাজি সমাজের বুকে খুঁজে দেখুন। দেওয়ান কাকা, আমার মতো মাতাল আপনি হাজার হাজার পাবেন, কিন্তু এমন গর্ভধারিণী মা আপনি একটিও খুঁজে পাবেন না। আর এই যে মাদল, বুঝলেন? মাদল সত্য, ওই যে কি বলে না, সত্য, ত্রেতা, তারপর কলি, মানে চার যুগের মধ্যে যে কটা নাম করা মামা আছে না, একেবারে সকলের সেরা হচ্ছে আমাদের রণধীর মা। তুমি কিন্তু হেরে যাবে মাদল। আমিও কল্পনা করতে পারিনি যে তোমার মতো মায়ের গর্ভে এমন অপদার্থ কুলাঙ্গার জন্মগ্রহণ করবে। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, চাবুক আনতে হবে না, চাবুক আনতে হবে না, ওই সমস্ত চাবুক ঠাবুকে কিচ্ছু হবে না। এই ছোট্ট জীবনটার মধ্যে যত জঞ্জাল জমে উঠেছে, মা এই মদে তা পরিষ্কার করতে পারছে না, আর তুমি চাবুক দিয়ে তা পরিষ্কার করে দেবে। তোর ছেলে কত স্নেহ, কত আদর যত্নে বড় হয়েছে, আর আমি ওকে মাদল, কোন ভগবান যে তোমায় তৈরি করেছিল না মাদল, তা যদি একবার জানতে পারতাম তাহলে তার কাছে গিয়ে করজের নিবেদন করে বলতাম, ওগো ওগো মামার সৃষ্টিকর্তা, এমন মানুষকে তুমি কেন এই মর্তের মাটিতে পাঠালে? মামা যে আমার একেবারে স্বর্গের দেবতা। সেই সাপের সফল থেকে তোমরা তো কেউ রেহাই পাবে না, এমনকি এই রাজবাড়ির ইট পাথর গুলো পর্যন্ত তার বিষয়ে জর্জরিত হয়ে যাবে। তাই বলছে বাবা সাবধান হয়ে যাও। আর এই যে মায়ের ভাই মাতুল, একটু ভালো হয়ে যাও, একটু ভদ্র হয়ে যাও, কারণ আমরা হচ্ছে ভদ্রলোক, জমিদার বংশের ছেলে। এইরকম অভদ্র আমরা কিন্তু এক
একদম পছন্দ করি বুঝলে? আর ওই যে কি বলে ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। কি লাগে না? ভালো হইতে পয়সা লাগে না।